কুজিনেল্লাম গ্রামে কখনো কোনো মার্ডার ঘটেনি, এমনকি অনেকদিন ধরে এই এলাকায় কোনো চুরিও ঘটে না। কিন্তু একদিন শুরু হয়ে যায় খুন, চুরি, ডাকাতি সহ নানা ধরনের অপরাধ। আর এই অপরাধে শুরু হয় তখন যখন একজন নতুন ডিএসপি সেখানে জয়েন করে। তবে সে কিছুতেই বুঝতে পারে না যে এরকম শান্ত একটা গ্রাম হঠাৎ কেন এমন অশান্ত হয়ে পড়ল। এভাবেই খুঁজতে খুঁজতে সে এমন এক রহস্য খুঁজে পায় যা শুধু তাকে নয় বরং পুরো দেশকে কাঁপিয়ে তোলে। আজ তোমাদের জন্য সেই রহস্যের জট খুলতে হাজির হলাম ড্রিরাম মুভির এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো শুরু করি আজকে থ্রিলার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই কুজিনেল্লাম গ্রামের অপূর্ব সৌন্দর্য। ঠিক এখানেই শহর থেকে অনেক দূরে পোস্টিং পেয়ে নতুন চাকরিতে জয়েন করতে আসে বিজয় নামের এক তরুণ পুলিশ অফিসার। ক্যারিয়ারের শুরুতে এমন একটা অফবিট প্রান্তিক এলাকায় ডিউটি পড়ায় সে প্রথমে বেশ বিরক্তই হয়। তবে এখানকার অপরাধহীন পরিবেশের কথা শুনে সে নিজের মতো করে মানিয়ে নেওয়ার একটা দারুণ স্বস্তি পায়। এরপর স্টেশনে পা রাখতে তার সাথে পরিচয় হয় সেখানকার পুরনো আর বেশ অভিজ্ঞ এএসআই কৃষানের সাথে। সে বিজয়কে পরিচয় করিয়ে দেয় স্টেশনের বাকি সদস্যের সাথে, যাদের মধ্যে বালান, সত্যন, বিবিশ, রেমা আর বিদ্যার মতন সাধারণ কিন্তু খুব পরিচিত মুখ থাকে। থানার ভেতরের পরিবেশটা বেশ ছিমছাম আর বন্ধুত্বপূর্ণ হলেও ভেতরে ভেতরে একটা নিয়ম চলতো। এখানকার সবাই মিলেমিশে স্থানীয় কিছু প্রভাবশালী মানুষদের কাছ থেকে উপহার হিসেবে ঘুষ নিয়ে নিজেদের স্টেশনের ফান্ডিং চালাতো। কিন্তু বিজয় তার সৎ নীতি থেকে সরে এসে এসব দুর্নীতির সাথে একদম আপোষ করতে রাজি হয় না। তাই তো শহরের এক বড় বারের মালিক যখন তাকে নিয়মমাফিক ঘুষের টাকা দিতে আসে তখন সে সরাসরি তাকে না করে দেয়। ফলে খুব দ্রুতই এই সৎ অফিসারের সাথে এলাকার কিছু দুর্নীতিবাজ মানুষের ইগোর সাথে সংঘর্ষ শুরু হয়। এর কিছুদিন পরে রাস্তার মোড়ে একটা কিশোরের সাথে স্থানীয় বিজু নামের এক লোকের গাঁজা খাওয়া নিয়ে বেশ বড়সড় একটা মারামারি বাঁধে। মারামারির খবর পেয়ে পুলিশ স্পটে গিয়ে সেই কিশোর আর বিজুকে ধরে সোজা থানায় নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই সাবু নামের এক এলাকার অত্যন্ত প্রভাবশালী লোক সেই কিশোরকে ছাড়িয়ে নিতে সেখানে সশরীরে হাজির হয়। সে ক্ষমতার দাপট দেখিয়ে এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, কেননা ওই ছেলেটার কিছুদিন পর দুবাই যাওয়ার কথা ছিল। তাই পুলিশ কেস হলে তার বিদেশ যাওয়া পুরোপুরি আটকে যাবে। যাই হোক, বিজয় কারোর কোনো কথা তোয়াক্কা না করে সাবুকে ঘাড় ধাক্কা দিয়ে থানা থেকে বের করে দেয়। এতে সাবু চরম অপমানিত বোধ করে। ফলে সে মনে মনে বিজয়ের উপরে প্রতিশোধ নেওয়ার একটা ভয়ঙ্কর জেদ পুষে রাখে। এভাবে একটা শান্ত রুটিনের ভিতর দিয়ে দিন কাটতে থাকলেও হঠাৎ করেই পরিস্থিতি ডার্ক হতে শুরু করে। আগের রাতের একটানা ভারী বর্ষণের কারণে চারিপাশের মাটি বেশ ভেজা আর স্যাঁতসেঁতে কাদায় পরিণত হয়। সকালবেলায় মনোহর নামের এক স্থানীয় লোক রোজি নামের একজনের পরিত্যক্ত জমিতে ঝোপঝাড় পরিষ্কার করতে যায়। এখন সেখানে ঘাস কাটার সময় সে কাদা মাটির ভিতরে ভয়ঙ্কর একটা কিছু দেখে চমকে ওঠে। থেকে কাদার ভিতর থেকে একটা পচা গলা মানুষের হাত খুব বীভৎসভাবে বাইরে বেরিয়ে এসেছে। এই খবর পেয়ে বিজয় তার পুরো টিম আর ফরেন্সিক স্কোয়াড নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর ডগ স্কোয়াডের সাহায্যে চারিপাশের মাটি খুঁড়ে সেখান থেকে উদ্ধার করা হয় এক সম্পূর্ণ পচে যাওয়া লাশের অংশ। ময়নাতদন্তের ডিটেল রিপোর্ট থেকে ডাক্তার জানায় এই মৃত ব্যক্তির বয়স আনুমানিক 30 থেকে 35-এর মধ্যে। তার মাথার পিছনে ভারী লোহার রড বা ঠিক ওরকম কোনো একটা অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়েছে। আর এই খুনটা করা হয়েছে প্রায় সপ্তাহখানেক আগে। এছাড়াও সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো পুরো কুজিনেল্লাম এলাকা কিংবা আশেপাশের কোনো থানাতেই এই বয়সের কোনো মানুষের নিখোঁজ হওয়ার রিপোর্ট করা হয়নি। এখন এই পুরো ঘটনায় সাধারণ মানুষ প্রচন্ড আতঙ্কে কুঁকড়ে যায়। মিডিয়া থেকে শুরু করে ডিএসপি অফিস চারিদিকেই বিজয়ের উপরে দ্রুত কেস সলভ করার জন্য প্রচন্ড চাপ আসতে থাকে। এখন একটা নিখুঁত মার্ডারের জালে এই শান্ত পাহাড়ি গ্রামটা চারিপাশ থেকে যেন ঘিরে ধরে। বিজয় খুব ভালো করে বুঝতে পারে যে এই অজানা খুনি অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ, তাই যে কোনো প্রমাণ না রেখেই সে এত বড় একটা কাজ করতে পেরেছে। এবার পুলিশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পচে যাওয়া অজ্ঞাত লাশটার আসল পরিচয় খুঁজে বের করা। এবার খুনের এই ভয়ঙ্কর চাপ সামলে ওঠার আগেই এলাকার পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারণ একটা শান্ত পাহাড়ি এলাকায় রাতের বেলা এমনিতেই ঘুটঘুটে অন্ধকার আর নিস্তব্ধতা কাজ করে। তার উপর সেই রাতে আকাশ ভেঙে শুরু হয় মুষলধারে বৃষ্টি। ঠিক এমন একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে আনামালা ফিনান্স নামের এক লোকাল ব্যাংকের সামনে এসে দাঁড়ায় মুখোশ পরা 3 জন ডাকাত। তারা প্রথমেই অত্যন্ত কৌশলে ব্যাংকের পাহারাদারকে বেধড়ক মেরে অজ্ঞান করে দেয়।
এরপর তাদের হাতে থাকা স্পার্কিং গ্যাস কাটার দিয়ে খুব নিখুঁতভাবে মোটা লোহার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ভেতরে ঢোকার পর ডাকাত দলের প্রথম কাজই ছিল সিসিটিভি ক্যামেরাগুলোকে অফ করা। তাই তারা কালো কালারের পেন্টিং মেরে সব ক্যামেরাগুলোকে নষ্ট করে দেয়। এখন সকালবেলা এই বিশাল ডাকাতির খবর পেয়ে পুরো এলাকার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কেননা ওই ব্যাংকে এলাকার প্রচুর সাধারণ মানুষ তাদের জীবনের শেষ সম্বলটুকু খুব বিশ্বাস করে বন্ধক রেখেছিল, যার ফলে অনেকেই তো নিজের মেয়ের বিয়ের জন্য জমানো সোনাটুকু পর্যন্ত সেখানে রেখে একদম নিঃস্ব হয়ে যায়। এই খবর পাওয়ার পর বিজয় তার পুরো ফোর্স নিয়ে সেখানে ইনভেস্টিগেশন শুরু করে। তখন ওই ফিনান্স কোম্পানির মালিক পুলিশের কাছে দাবি করে যে তার লকার থেকে 125 ভরি সোনা আর নগদ 50 লক্ষ টাকা চুরি হয়েছে। এই বিশাল অঙ্কের ডাকাতির কথা শুনে পুলিশের চোখ যেন কপালে উঠে যায়। কিন্তু ঠিক তখনই বিজয়ের তীক্ষ্ণ বুদ্ধির কারণে মুভির গল্পে মোড় পুরোপুরি ঘুরে যায়। সে খুব ভালোভাবে ভাঙা লকারের রুমটা চেক করে বুঝতে পারে যে ওই নির্দিষ্ট লকারের সাইজ বেশ ছোট। তাই সে মালিককে ডেকে এনে সমপরিমাণ দামি নোট আর স্বর্ণের বক্স দিয়ে লকারটা আবারও ভরতে বলে। কিন্তু দেখা যায় সেই মালিক শত চেষ্টা করেও এতগুলো টাকা ওই বক্সে কোনোভাবেই ঢোকাতে পারে না। এরপর টানা জেরার মুখে সে বাধ্য হয়ে স্বীকার করে যে আসল লকার থেকে চুরি হয়েছে মাত্র 80 ভরি সোনা আর 10 লাখ টাকা, আর বাকিটা সে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে বিশাল ক্ষতিপূরণ হাতানোর জন্য পুলিশের কাছে ডাহা মিথ্যা কথা বলেছে। যাই হোক, ব্যাংক মালিকের এমন নোংরা প্রতারণা ধরে ফেললেও আসল ডাকাতদের খুঁজে বের করা পুলিশের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ইনভেস্টিগেশনের এক পর্যায়ে পুলিশ জানতে পারে যে মনোজ নামের এক লোক কিছুদিন আগে ওই ব্যাংকে এসে প্রচন্ড ঝামেলা করেছিল। আনামালা কোম্পানির বিশাল চক্রবৃদ্ধি সুদের ফাঁদে পড়ে মনোজ তার পিতার বসত বাড়ি পর্যন্ত হারাতে বসেছিল। তাই তো রাগের মাথায় সে সবাইকে ধ্বংস করে দেওয়ার একটা হুমকি দিয়ে সেখান থেকে চলে যায়। সবচেয়ে চিন্তার বিষয় হলো মনোজের স্ত্রী সিন্ধুর জবানবন্দি থেকে জানা যায় গত 16 তারিখ রাত থেকে সে পুরোপুরি নিখোঁজ হয়ে আছে। ইতিমধ্যে পুলিশের কাছে এই 16 তারিখের ব্যাপারটা একটা বড় খটকা হিসেবে ধরা দেয়, কারণ ঠিক ওই 16 তারিখ রাতে প্রথম অজ্ঞাত লাশটাকে জঘন্যভাবে খুন করে জঙ্গলে ফেলে রাখা হয়েছিল। তার মানে কি এই মনোজই আসল মাস্টারমাইন্ড, যে ডাকাতির বিশাল প্ল্যান করে এখন পেরাম্বো নামে একটা জায়গায় আত্মগোপন করে আছে, নাকি সে নিজে অন্য কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হয়ে এখন বিপদে পড়ে মৃত্যুর প্রহর গুনছে? এই সব কিছু জানার জন্য বিজয় এবার মনোজের লাস্ট কল লোকেশন ট্রেস করে কেসটা একদম নতুন দিকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক এরই মধ্যেই আনামালা ফিনান্সের ডাকাতির সাথে আরও একটা নতুন সাসপেক্টের নাম পুলিশের হাতে চলে আসে। মধু নামের এক নিরীহ গ্রামবাসী এই ফিনান্সের অত্যাচারে সবকিছু হারিয়ে সুইসাইড করেছিল। আর সেই ঘটনার পর থেকেই মধুর বড় ছেলে শানিশ এলাকা থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে। এখন বিজয় যখন ইনভেস্টিগেশন করতে মধুর বাড়িতে যায়, তখন দেওয়ালে ঝোলানো শানিশের ছবি দেখে সে রীতিমতো চমকে ওঠে, কারণ ডাকাতের পরের দিন ব্যাংকের সামনে বিশাল ভিড়ের মাঝে ঠিক এই ছেলেটাকেই বিজয় খুব সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এখন প্রশ্ন হলো, বাবার মৃত্যুর বদলা নিতে শানিশি কি তাহলে এই ডাকাতির সাথে জড়িত? এদিকে চারিদিকে যখন রহস্য একদম তুঙ্গে, ঠিক তখনই ডিএসপির অফিস থেকে বিজয়ের উপরে মারাত্মক একটা প্রেশার আসতে থাকে। একজন নতুন পুলিশ অফিসারের জন্য এর চেয়ে ভয়ানক পরিস্থিতি আর কি বা হতে পারে? আসলে এতগুলো খুন আর বিশাল ডাকাতির পর গ্রামের সাধারণ মানুষরাও রীতিমতো ক্ষোভে ফুঁসতে শুরু করে। সাবুর মতন প্রভাবশালী লোক এই সুযোগটাকে কাজে লাগিয়ে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খুব নোংরা একটা খেলা আরম্ভ করে ফেলে। সে সবাইকে উস্কে দেয় যে এই নতুন অফিসার একদম অযোগ্য একটা মানুষ, আর তার খামখেয়ালিপনার কারণেই আজ তাদের এলাকার এই বেহাল দশা। ফলে জনগণের প্রবল ক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে, যা বিজয়ের ক্যারিয়ারকেও চরম হুমকির মুখে ফেলে দেয়। কিন্তু এবার এমন একটা ঘোলাটে পরিস্থিতির মধ্যেই আরো ভয়ানক ঘটনা ঘটে যায়। আনামালা ফিনান্সের মালিক সাজি তার এক অবৈধ সম্পর্ক সেরে গাড়ির দিকে ফেরার পথে হঠাৎ এক সাইকোপ্যাথের আক্রমণের শিকার হয়। চারিদিকের ঘুটঘুটে অন্ধকারেই কেউ একজন বাইক নিয়ে এসে তার উপর ধারালো ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে পালিয়ে যায়। কিন্তু সাজি কোনো মতে নিচের গাড়িতে উঠে হর্ন বাজাতে শুরু করলে আশেপাশের মানুষজন ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সাথে সাথে ক্রাইম স্পটে গিয়ে চারিপাশ ঘিরে ফেলে এবং সেই জঙ্গল থেকে আক্রমণকারীদেরকে একদম হাতে নাতে ধরে স্টেশনে নিয়ে আসে। আর এখানেই দেখা যায় সেই লোকটা অন্য কেউ নয়, বরং সে হলো নিখোঁজ থাকা শানিশ, যাকে আমরা আগের সিনে দেখেছিলাম। তবে তাকে থানায় এনে জেরা করার পর ইনভেস্টিগেশনের মোড় পুরোপুরি ভিন্ন দিকে পার হয়ে যায়।
সানিশ পুলিশকে খুব ইমোশনাল হয়ে জানায় যে ফিনান্স মালিকের আঘাত করার কারণ শুধুই তার বাবার মৃত্যুর চরম প্রতিশোধ নেওয়ার জন্য। সে আসলে এই ব্যাংক ডাকাতি কিংবা খুনের সাথে বিন্দুমাত্র জড়িত নয়। কিন্তু ঠিক তখনই স্টেশনের বাইরে জনগণ নিজেদের টাকা হারানোর ভয়ে মারাত্মক আন্দোলন শুরু করে দেয়। আর হঠাৎ করেই আরও একটা ভয়ানক খবর পুলিশের হাতে আসে। তারা জানতে পারে যে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ড্যামের প্রবল পানির তোড়ে আর একটা বীভৎস লাশ ভেসে উঠেছে। পানির গভীর থেকে একটা পাথর আর শক্ত দড়ি দিয়ে বাঁধা একটা পচাগলা মানুষের শরীর সোজা বাঁধের শাটারের কাছে এসে ঝুলে গেছে। এখন এই দ্বিতীয় লাশটা উদ্ধার করার পর মুভির পরিবেশ তো রীতিমতো একটা হাড়হিম করা থ্রিলের রূপ নেয়। ড্যামের পানি থেকে তোলা ওই শরীরটা এমনভাবে ফুলে উঠেছে যাকে চেনার কোনো উপায় নেই। তবে ডক্টর খুব দ্রুতই ময়নাতদন্ত করা শেষে পুলিশকে নিশ্চিত করে যে এই লোকটার মৃত্যুর কারণও হুবহু আগেরটার মতোই। তার মাথার পিছনেও ভারী কোনো লোহার রড দিয়ে ঠিক একই স্টাইলে খুন করা হয়েছে। তার মানে এই দুটো খুনের পিছনে আসলে একজন অত্যন্ত ঠান্ডা মাথার সিরিয়াল কিলার সরাসরি জড়িত। সে খুব সুপরিকল্পিতভাবে প্ল্যান করে এই বীভৎস কাজগুলো করে যাচ্ছে এবং পুরো পুলিশ বাহিনীর চোখে প্রতিনিয়ত ধুলো দিচ্ছে। ইতিমধ্যে পুলিশের কাছে এই জটিল কেসটা জট খোলার জন্য আরেকটা নতুন এবং খুব গুরুত্বপূর্ণ ক্লু এসে পৌঁছায়। তারা ইনভেস্টিগেশন করে জানতে পারে যে এই পাহাড়ি এলাকায় 4 জন তামিল শ্রমিক একটা কনস্ট্রাকশনে কাজ করতে এসেছিল। এদের নাম ছিল আরুল, আনবু, মানিকানন্দ এবং কুমার। কিন্তু কিছুদিন আগেই এলাকার একটা স্থানীয় উৎসবে থাকার মিথ্যা বাহানা দিয়ে তারা কাজ ফেলে হুট করেই গ্রামে চলে যায়। এবার তাদের কন্ট্রাক্টর পুলিশকে জানায় যে এই 4 জন বেশ কিছু অ্যাডভান্স নিয়ে এভাবে পালিয়ে যাওয়ায় তারা কনস্ট্রাকশনের কাজ পুরোপুরি বন্ধ করে রেখেছে। তাই তো পুলিশের সন্দেহ খুব স্বাভাবিকভাবেই এই রহস্যময় 4 পলাতক শ্রমিকের দিকে গিয়ে পড়ে। এরপর তামিলনাড়ুর পুলিশের কাছ থেকে খোঁজ নিয়ে জানা যায় যে এই লোকগুলোর অতীত ইতিহাস মোটেই সুবিধাজনক নয়। এই গ্রামে আসার আগেই এরা নিজ এলাকায় একটা বড়সড় ব্যাংক ডাকাতির সাথে সরাসরি যুক্ত ছিল। শুধু তাই নয়, এদের বিরুদ্ধে সেখানে বিশাল পরিসরে মারাত্মক সব ড্রাগস পাচার করার রেকর্ডও পুলিশের কাছে আগে থেকে আছে। যার ফলে বিজয় খুব সহজেই বুঝতে পারে যে এরাই হয়তো এই ব্যাংক ডাকাতির সাথে জড়িত রয়েছে। তোমারও হয়তো ঠিক মনে হচ্ছে এই 4 জনই আসল খুনি, কিন্তু এর প্রমাণ যে এমনভাবে মিলবে তা তুমি কল্পনাও করতে পারবে না। এভাবেই একের পর এক লাশ আর ডাকাতির ঘটনায় বিজয়ের মতন একজন তরুণ অফিসার রীতিমতো ভেঙে পড়ে। ডিএসপি তাকে হুমকি দেয় যে সে যদি আগামী 1 সপ্তাহের মধ্যে এই কেস সলভ করতে না পারে তাহলে তাকে সাসপেন্ড করা হবে। এমন চরম হতাশার মুহূর্তে বিজয়ের মা তাকে ফোন দিয়ে কিছু মোটিভেশন দেয়। তার মা তাকে বোঝায় যে সত্যের পথে থাকলে সাময়িক বিপদ আসে, কিন্তু শেষ পর্যন্ত সত্যের জয়ই হয়। আর মায়ের এই সাহস পেয়ে বিজয় নতুন উদ্যমে তার ইনভেস্টিগেশন শুরু করে দেয়। কিন্তু ঠিক এমন সময় পাশের এলাকা থেকে একটা খবর আসে। এখানে জানা যায় যে জঙ্গলে কারা যেন সন্দেহজনকভাবে একটা ডেড বডি পাচার করছে। এই খবর শোনা মাত্রই সে তার টিমের বালান, কৃষাণ আর সত্যানকে নিয়ে সেই ঘুটঘুটে অন্ধকার পাহাড়ি এলাকায় চলে আসে। তাদের চারিপাশের পরিবেশটা মারাত্মক থমথমে আর ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছিল না। এছাড়াও বৃষ্টির পানিতে ভেজা বুনো লতাপাতা স্যাঁতসেঁতে কাদামাটির গন্ধের ভিতর দিয়ে তারা টর্চ ফেলে আগাতে থাকে। আর সেই সাথে জঙ্গল এতটা ঘন হওয়ার কারণে তাদের খোঁজাখুঁজিও প্রায় অসম্ভব হয়ে পড়ে। ঠিক এই সময় বিজয় তার টিমকে 3 দিকে পাঠিয়ে সে নিজে একটা সরু পথ দিয়ে এগিয়ে যায়। সে বেশ কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হঠাৎ তার টর্চের আলো একটা সদ্য খোঁড়া মাটির গর্তের উপর গিয়ে পড়ে। সে খুব সাবধানে সেখানে গিয়ে দেখতে পায় সেই কবরের ভিতরে একটা লাশ পড়ে আছে। দেখে মনে হচ্ছে কেউ যেন তাড়াহুড়ো করে লাশটা পুঁতে ফেলার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা কাজটা অসমাপ্ত রেখে পালিয়ে গেছে। আর ঠিক তখনই পিছন থেকে এক অজানা লোক এসে বিজয়ের মাথায় ভারী কিছু একটা দিয়ে মারাত্মক আঘাত করে বসে। এই হামলায় সে মাটিতে একদম লুটিয়ে পড়ে আর ব্যথায় যখন সে চিৎকার দিয়ে ওঠে তখন সেই চিৎকার শুনে বালানও সেখানে দৌড়ে আসে। কিন্তু ততক্ষণে বালানের মাথায় কেউ যেন আঘাত করে দ্রুতই গহীন জঙ্গলে হারিয়ে যায়। কিন্তু ইতিমধ্যে টিমের বাকি 2 জন সদস্য এসে তাদের উদ্ধার করে নেয় এবং সেই লাশটাকেও পুলিশ স্টেশনে নিয়ে আসে। সৌভাগ্যবশত তাদের 2 জনের আঘাত খুব গুরুতর না হওয়ায় তারা খুব দ্রুতই নিজেদের জ্ঞান ফিরে পায়। এবার জ্ঞান ফেরার পর বিজয় সেই ডেড বডির সাথে তল্লাশি করে সেখানে একটা ভারী সোনার চেন লুকিয়ে থাকতে দেখে।
ইতিমধ্যে ডাক্তারও সেই লাশের ময়না তদন্ত করে পুলিশকে নিশ্চিত করে যে এই ব্যক্তির নাম হলো মানিক আনন্দ। এই লোকটা আসলে সেই পলাতক 4 জন তামিল শ্রমিকের গ্যাংয়েরই একজন, যাদের পুলিশ অনেক দিন ধরে হন্যে হয়ে খুঁজছে। এখন তার এই মৃত্যুর ধরনটাও একদম হুবহু আগের দুটো লাশের মতোই ছিল, অর্থাৎ মাথার ঠিক পিছনে তাকে ভারী রড দিয়ে আঘাত করা হয়েছে। এই খবরটা পুলিশের মাথার রীতিমতো ঘুরিয়ে দেয়, আর ইনভেস্টিগেশনের মোড় একদম নতুন একটা দিকে চলে আসে। তাই তো বিজয় বিন্দু মাত্র সময় নষ্ট না করে তার পুরো ফোর্স নিয়ে সেই তামিলদের ফেলে যাওয়া আস্তানায় একটা মেগা সার্চ অপারেশন চালায়। এবার ওই রুম তল্লাশি করার পর পুলিশ কনস্টেবল সত্যান হঠাৎ করেই ঘরের কোণ থেকে একটা ছোট্ট কার্ড পাওয়ার দাবি করে। সেই কার্ডটা একটু ভালো করে পরীক্ষা করে দেখতে সবাই একদম চমকে ওঠে, কারণ ওটা ছিল আনামালা ফাইন্যান্সের লোন বন্ধক রাখার একটা আসল রসিদ, যার ফলে মানিক আনন্দের পকেট থেকে পাওয়া সেই সোনার চেইন আর লোনের কার্ডটাই প্রমাণ করে দেয় যে এই তামিল গ্যাংটাই ছিল ব্যাংক ডাকাতির সাথে সরাসরি জড়িত। তারা অত্যন্ত নিখুঁতভাবে এই বিশাল ডাকাতির মাস্টার প্ল্যান সাজিয়েছিল। এভাবেই একটার পর একটা ক্লু যখন সামনে আসতে থাকে, তখন পুলিশের কাছে এর আগে পাওয়া বাকি দুটো ডেড বডির আসল পরিচয়ও খুব পরিষ্কার হয়ে ওঠে। ফরেন্সিক রিপোর্ট থেকে তারা নিশ্চিত হয় যে আগের দুটো লাশ ছিল আরুল এবং আনবু নামে সেই গ্যাংয়েরই বাকি দুই কুখ্যাত সদস্যের। এবার স্টেশনে সবাই মিলে এই সিদ্ধান্তে পৌঁছায় যে ডাকাতির পর বিশাল টাকার ভাগাভাগি নিয়ে তাদের ভিতরে হয়তো মারাত্মক সংঘর্ষ শুরু হয়। এখন কুমার নামে সে নিখোঁজ শ্রমিকই হলো এই পুরো ঘটনার আসল মাস্টার মাইন্ড। সে পুরো টাকা আর সোনা একসাথে আত্মসাৎ করা চরম লোভে তার বাকি 3 সঙ্গীকে নির্মমভাবে খুন করে তামিলনাড়ুতে পালিয়ে গেছে। এভাবেই পুলিশ যখন কুমারকে আসল খুনি ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, ঠিক তখনই চলে আসে এক মারাত্মক টুইস্ট। কুজিনের নামের চারিপাশের আকাশে তখন কালো মেঘের ছায়া। বিজয় নিজের কেবিনে বসে ফাইলের পর ফাইল ঘাঁটতে ঘাঁটতে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা হঠাৎ বেজে ওঠে। এই কলটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে চেরুকাট্টা থানার এসআই দীপক খুব উত্তেজিত গলায় কথা বলতে থাকে। সে বিজয়কে দ্রুত জানায় যে তাদের এলাকার এক স্বর্ণকারের দোকানে একজন রহস্যময় নারী খুব সন্দেহজনক একটা চেন বিক্রি করতে এসেছিল। এই খবরটা শোনা মাত্রই বিজয়ের চোখের ঘুম নিমিষে উধাও হয়ে যায় এবং সে সোজা হাজির হয় সেই স্বর্ণের দোকানে। এখানে আসার পর স্বর্ণকার তাদের দেখে বেশ ভয় পেয়ে যায় এবং আমতা আমতা করে পুরো ঘটনা খুলে বলে। সে তাদের জানায় যে গতকাল সকালে লাল রঙের পোশাক পরা এক নারী তার কাছে প্রায় 2 ভরি ওজনের একটা চেন বিক্রি করতে এসেছিল। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো ওই চেনটায় প্রায় 160 মিলিগ্রাম সোনা কম ছিল। এতে লোকটার মনে গভীর সন্দেহ জাগে আর সে ব্যাপারটার ভেতরে ঢোকার চেষ্টা করে, কারণ সাধারণত মানুষ যখন নিজেদের প্রয়োজনে সোনা বিক্রি করতে আসে তখন তারা দাম দর নিয়ে মারাত্মক দর কষাকষি করে। তবে এই নারী মাত্র 1,10,000 টাকার বিনিময়ে বিনা বাক্যেই রাজি হয়ে যায়। এমনকি সে নিজের কোনো ফোন নাম্বার বা পরিচয় না দিয়ে তড়িঘড়ি করে দোকান থেকে বেরিয়ে সোজা রাস্তার ও পাশের একটা ফার্মেসিতে ঢুকে পড়ে। এবার বিজয় আর কোনো সময় নষ্ট না করে সরাসরি সেই ফার্মেসিতে গিয়ে ইনভেস্টিগেশন চালায়। দোকান মালিক তাকে সিসিটিভি ফুটেজ আর বিক্রির মোটা খাতা চেক করে একটা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সে জানায় যে ঠিক ওই নির্দিষ্ট সময়ে সেই নারী সেখান থেকে সিট্রাসিড 500 মিলিগ্রাম নামের একটা বেশ দামি ওষুধ কিনেছিল। এই ওষুধটা আসলে সাধারণ মানুষের জন্য নয়, এটা মূলত ছিল মারাত্মক স্ট্রোক রোগীদের চিকিৎসা করার জন্য। বিজয়ের কাছে ব্যাপারটা বেশ এবার গোলমেলে হতে শুরু করে, কিন্তু ঠিক তখনই স্বর্ণকার দোকানের এক কর্মচারী হাঁপাতে হাঁপাতে এসে বিজয়কে একটা ক্লু ধরিয়ে দেয়। সে জানায় যে দোকানে বসে থাকা ওই নারীর মোবাইলে হঠাৎ একটা কল এসেছিল এবং তার রিংটোন ছিল কেরালার বিখ্যাত চেন্দা বাদ্যযন্ত্রের একটা মিউজিক। এই চেন্দা বাদ্যযন্ত্রের রিংটোনের কথা শোনা মাত্রই বিজয়ের মাথায় যেন এক বড় বাজ পড়ে, কেননা তার খুব স্পষ্ট মনে পড়ে যায় যে কিছুদিন আগে কনস্টেবল আনন্দের বাড়িতে দাওয়াত খাওয়ার সময় ঠিক একই রিংটোন সে শুনতে পেয়েছিল। তাছাড়া আনন্দের বৃদ্ধা মা একজন অসুস্থ স্ট্রোকের রোগী। আর এই সব বিচ্ছিন্ন ক্লু একসাথে মেলাতেই বিজয়ের সামনে এক ভয়ানক সত্য আয়নার মতন একদম পরিষ্কার হয়ে ওঠে। সে আর এক মুহূর্ত দেরি না করে নিজের পকেট থেকে আনন্দের স্ত্রী অঞ্জনার একটা ছবি বের করে। আর এই ছবি দেখা মাত্রই সেই স্বর্ণকার এক বাক্যেই বলে যে এই নারী কালকে চেন বিক্রি করতে এসেছে। মানে কি আর বলবো,
এই যেন সর্ষের ভিতরে ভূত। এখন নিজের ডিপার্টমেন্টের মানুষের এমন চরম বেইমানের কথা জানতে পেরে বিজয় রাগে ফুঁসতে ফুঁসতে থানায় উপস্থিত হয়। সে আনন্দকে আলাদা একটা রুমে ডেকে নিয়ে গিয়ে এই বিশাল ডাকাতির ব্যাপারে কঠিনভাবে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু আনন্দ অত্যন্ত নির্লজ্জভাবে সব কিছু অস্বীকার করে বসে। এছাড়াও সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়। তখন বিজয় তার মুখের উপরে আসল সত্যটা ছুঁড়ে দিয়ে বলে, ডাকাতির রাতে সে আর বিবেশ পুকুর এলাকা টহলে যায়নি, বরং আনামালা ফাইন্যান্সের সিসিটিভি ফুটেজে রাস্তায় জমে থাকা বৃষ্টির প্রাণের ভিতরে সে দেখতে পেয়েছে অন্য জিনিস। কেননা সেই সিসিটিভি ফুটেজে বিজয় দেখতে পায় বৃষ্টির পানিতে একটা গাড়ির লাইটের প্রতিবিম্ব, আর এই জিপের দুটো হেডলাইটের মধ্যে মাত্র একটা হেডলাইটই কাজ করছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেদিন রাতে তাদের পুলিশের জিপেরই একটা হেডলাইট ভাঙা ছিল। এবার হেডলাইটের এই প্রমাণ সামনে আসতে আনন্দের মুখে সমস্ত রং একবারে ফ্যাকাশে হয়ে যায়। তখন সে আর কোনো উপায় না পেয়ে নিজের দোষ স্বীকার করে নেয়। কিন্তু ঠিক তখনই স্টেশনের ভিতরকার থমথমে পরিবেশটা আরো কয়েক গুণে বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকে, কারণ বিজয়ের সামনে এসে দাঁড়ায় কনস্টেবল সত্যান এবং স্বয়ং এই স্টেশনের সবচেয়ে অভিজ্ঞ অফিসার এসআই কৃষ্ণান। আসলে এই পুরো মাস্টার প্ল্যানার সিরিয়াল কিলিং এর পিছনে আসল মাস্টারমাইন্ড ছিল কৃষ্ণান নিজেই। ভাইরে ভাই, মুভির এই কড়া লেভেলের টুইস্ট দেখে তো আমি পুরোই অবাক। আমি কখনো চিন্তাই করতে পারিনি যে পুলিশরা এই ডাকাতি এবং মার্ডারের পিছনে জড়িত। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? এরপর কৃষ্ণান অত্যন্ত ঠান্ডা মাথায় তাদের এই গল্প আস্তে আস্তে বলতে থাকে। সে জানায় যে আরুল, আনবু, মানিকানন্দ আর কুমার মূলত বেঙ্গালোর থেকে বড় পরিসরে ড্রাগস এনে এই পাহাড়ি এলাকায় বিক্রি করত, কিন্তু ড্রাগের বিশাল অঙ্কের টাকা ভাগাভাগি নিয়ে তাদের নিজেদের মধ্যে একটা মারাত্মক কোন্দল শুরু হয়। ফলে আরুল রাগের মাথায় থানায় এসে তার বাকি 3 সঙ্গীর বিরুদ্ধে পুলিশের কাছে একটা অভিযোগ দায়ের করে। তখন কৃষ্ণান আর তার দলবল আনবুদের কাছ থেকে বিশাল অঙ্কের ঘুষ খেয়ে উল্টো আরুলকে কাস্টাডিতে নিয়ে আসে। এরপর তাকে অন্ধকার রিমান্ড সেলে নিয়ে জেরা করার সময় আরুল ক্ষিপ্ত হয়ে কনস্টেবল সত্যনের গায়ে হাত তুলে ফেলে। ফলে চরম রাগের মাথায় পুলিশরা তাকে কাস্টাডির ভিতরে নির্মমভাবে পেটায়। আর এমন বেধড়ক মারার কারণে আরুল সেই ঘটনার স্পটেই মারা যায়। এখন কাস্টেডিয়াল ডেথের মতন একটা বড় অপরাধ ধামাচাপা দেওয়ার জন্য কৃষ্ণান অত্যন্ত ধুরন্ধর একটা মাস্টার প্ল্যান করে। সে প্রথমে আরুলের লাশটাকে লোকচক্ষুর আড়ালে নিয়ে গিয়ে রোজি সে পরিত্যক্ত জঙ্গলের ভিতরে গিয়ে পুঁতে রাখে। এরপর আনবু আর তার বাকি 2 সঙ্গীকে ব্ল্যাকমেল করে তাদের দিয়ে আনামালা ফাইন্যান্সের ডাকাতি করার একটা ভয়ানক ছক কষে। তাদের মূল পরিকল্পনা ছিল ডাকাতির পরপরই এই 3 তামিল শ্রমিককে সামান্য কিছু টাকা ধরিয়ে এলাকা থেকে চিরতরে তাড়িয়ে দেওয়া। আর প্ল্যান অনুসারে কয়েকদিন পর আরুলের লাশটা যখন মাটি থেকে উদ্ধার করা হবে তখন সেই খুনের পুরো দায়ভার চাপানো হবে ওই 3 পলাতক শ্রমিকের উপর। এভাবেই তারা অত্যন্ত সুকৌশলে নিজেদের অপরাধ আড়াল করে উল্টো বিপুল পরিমাণ চোরাই টাকার মালিক হওয়ার স্বপ্ন দেখতে থাকে। কিন্তু এই ডাকাতি সফলভাবে শেষ হওয়ার পর এই বিশাল টাকার ভাগাভাগি নিয়ে তাদের প্ল্যানে মারাত্মক একটা গন্ডগোল বেঁধে যায়। কারণ তামিল শ্রমিকরা এতগুলো টাকার সোনার বার দেখে পুরো সম্পদের অর্ধেক দাবি করে বসে। শুধু তাই নয়, তারা পুলিশকে সরাসরি ব্ল্যাকমেল করে হুমকি দেয় যে তাদের দাবি না মানা হলে তারা আরুলের খুন সবার সামনে ফাঁস করে দেবে। আসলে আরুলকে জঙ্গলে পুঁতে রাখার সময় এই তামিলরাও সেখানে উপস্থিত থেকে পুরো ঘটনার রেকর্ড করে রেখেছিল। তাই তো নিজেদের বাঁচানোর আর কোনো উপায় না দেখে কৃষ্ণান, সত্যান, আনন্দ আর বিবেশ মিলে সেই 3 শ্রমিকের উপরে চরম হামলা চালায়। তারা রাতের অন্ধকারে আনবু আর কুমারকে নির্মমভাবে খুন করে এবং পরে মানিকানন্দকেও ঠিক একই কায়দায় চিরতরে শেষ করে দেয়। আর এই পুরো ডাকাতির দায়ভার তামিলদের উপর চাপানোর জন্যই সত্যন খুব চালাকি করেই সেদিন রিসিটটা তাদের রুমে লুকিয়ে রেখেছিল। এভাবেই সব ভয়ঙ্কর সত্য ফাঁস হয়ে যাওয়ার পর কৃষ্ণান খুব শান্ত গলায় বিজয়কে তাদের সাথে হাত মেলাতে বলে। এছাড়াও তারা তাকে চোরাই টাকার একটা ভাগ দেওয়ার অফার জানায়। কিন্তু একজন সৎ আর নীতিবান পুলিশ অফিসার হিসেবে এই জঘন্য প্রস্তাবটা সে সরাসরি মুখের উপর ছুঁড়ে ফেলে। ঠিক তখনই নিজের বাঁচাতে শেষ সম্বল হিসেবে স্টেশনের সব দুর্নীতিবাজ পুলিশরা নেমে পড়ে বিজয়কে খুন করতে। এমনকি নারী কনস্টেবল বিদ্যাও ছিল তাদেরই এক মারাত্মক প্ল্যানের অংশ। এভাবেই শুরু হয় এক চরম ফাইটিং। বিজয় একা এতগুলো পুলিশ ইন্সপেক্টরের সাথে কোনোভাবে পেরে ওঠে না।
কিন্তু অনেক কষ্টের পর শেষ পর্যন্ত বিজয় তার অদম্য জেদ আর শক্তি দিয়ে সবাইকে ধরাশায়ী করে ফেলে এবং ব্যাকআপ ফোর্সের সাহায্যে তাদের সবাইকে ফাইনালি অ্যারেস্ট করতে সক্ষম হয়। আর ঠিক এভাবেই এক আনএক্সপেক্টেড রহস্যের জট খুলে বিজয়ে পুরো কেসটাকে সলভ করে। তবে এই কেস সলভ করতে গিয়ে সে বুঝতে পারে যদি নিজের মানুষটাই কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে সেই অপরাধ খুঁজে বের করা কতটা কঠিন। তো আজকের এক্সপ্লেনেশন এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।